ধুলোবালি মাখা জামা, এক পায়ে জুতো নেই, শরীরে আঘাতের দগদগে দাগ। এই ছবিটা শুধু ভারতে নয়, বিশ্ব রাজনীতির মঞ্চ কাঁপিয়ে দিয়েছে। দিল্লির রাজপথে যখন ছাত্রদের উপর লাঠিচার্জ আর সাংসদদের হেনস্থা চলছিল, তখন ক্ষমতার শীর্ষ অলিন্দে নাকি বাজছিল চরম উদ্বেগের ঘণ্টা। রাজপথ জুড়ে বিপুল সেনা, চারপাশ স্তব্ধ, মেট্রো স্টেশন সিল্ড। তবে কি ক্ষমতার দখল ধরে রাখতে শেষ অস্ত্র হিসেবে নেমে আসছে সেই কালান্তক ইমার্জেন্সি? রাহুল গান্ধীর এই বিস্ফোরক চ্যালেঞ্জ, রাজপথে বিরোধীদের সম্মিলিত হুঙ্কার আর ভেতর থেকে মোদী সরকারের কেঁপে ওঠা এই টান টান রাজনৈতিক বিস্ফোরণের আসল সত্যিটা আজ আমরা একদম মুখের উপর নিয়ে আসছি। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। ময়লা ধুলোবালি মাখা টি শার্ট, এক পায়ে জুতো নেই, শরীরে একাধিক আঘাতের দাগ। ছবিটা ভালো করে দেখুন। দেখলেন তো? এই ছবিটা শুধু ভারতের নয়, গোটা বিশ্বের মিডিয়াতে এখন ঘুরছে। 20 জুলাই নিটের প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে ও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির সংসদ চলোর ডাকে রাস্তায় নামেন লাখো ছাত্রছাত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেস সহ বিরোধী নেতানেত্রীরা ধর্নায় বসলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ ও আধা সেনা পাল্টা শক্তি প্রয়োগ করে। আমেরিকান সিক্রেট এজেন্টদের মতো মুখে মাস্ক পরে হাতে ডান্ডা দিয়ে ছাত্রছাত্রীদের পেটাতে শুরু করা হলো। মঙ্গলবার রাহুলকে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে পুলিশ টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। তার নাক থেকে রক্ত বার হয়। প্রিয়াঙ্কা গান্ধী বডরাও চোট পান। সংসদ থেকে রাজপথ, এই একটাই ছবি। কোন ছবিটা? এই যে রাহুলকে জোর করে গাড়িতে তোলার ছবি। বুঝিয়ে দিল দেশে বিরোধী কণ্ঠস্বরকে কিভাবে দমন করা হচ্ছে। কিন্তু বিরোধীদের দমানোর চেষ্টা করতে গিয়ে সরকার বোধহয় আবারও ভুল মানুষের সঙ্গে মল্লযুদ্ধে নামার ঝুঁকিটা নিয়ে ফেলল। এই আঘাত রাহুল গান্ধীকে দমাতে পারেনি, বরং তার রাজনৈতিক অবস্থানকে আরো শক্ত করেছে। দিল্লিতে আন্দোলনকারী ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ আর তার পরদিন সংসদের হেনস্থা, এই জোড়া ঘটনায় রাহুলকে সরাসরি রাজপথে নামিয়ে এনেছে। গতকালও যন্তর মন্তর তার লাগোয়া সংসদ মার্গে দিনভর প্রতিবাদীদের জমায়েতের পরে রাতে ফের উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি, যার জেরে বন্ধ করে দেওয়া হলো মোবাইল ইন্টারনেট। দিল্লির অন্তত 16টি মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হলো। এমন উত্তপ্ত আবহে প্রেস কনফারেন্স করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করলেন মোদী সরকার মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়েছে। রাহুলের মতে, আর এই কারণে আতঙ্কিত হয়ে সরকার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আন্দোলনে নামা পড়ুয়াদের উপর পুলিশি হামলা চালিয়েছে। রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছেন, 3টি দাবি না মেটা পর্যন্ত আন্দোলন থামবে না। কি কি দাবি সেগুলো? প্রথম দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। 2 নম্বর দাবি, আন্দোলনকারী ছাত্রদের উপর আক্রমণকারী পুলিশ কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আর 3, প্রধানমন্ত্রীকে ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। রাহুলের বক্তব্য, এই 3টি দাবি নিয়ে দর কষাকষি সম্ভব নয়, কারণ এই 3টি দাবি ছাত্রছাত্রীরা তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা 12 বছর ধরে এড়িয়ে চলেছেন, রাহুল ঠিক সেটাই করলেন। প্রেস কনফারেন্স করলেন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে কালকের ঘটনার ব্যাখ্যা দিলেন এবং আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিলেন। সাংবাদিকরা যখন তাকে শারীরিক হেনস্থা নিয়ে প্রশ্ন করলেন না, রাহুলের জবাব না ছিল লক্ষ্য করার মতো। তিনি কি বললেন জানেন? তিনি বললেন, বিরোধী দলনেতা হিসেবে দেশবাসীর কণ্ঠস্বর তুলে ধরাই আমার কাজ। সেটা ছাত্র হোক বা কৃষক, যেখানে যন্ত্রণা সেখানেই আলো ফেলাটাই আমার দায়িত্ব। এর জন্য সামান্য আঘাত পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। ভাবুন একবার, এমন ঘটনা যদি অন্য কোনো নেতার সঙ্গে ঘটতো, তবে এতক্ষণে ভিকটিম কার্ড খেলার বন্যা বয়ে যেত, তৈরি হতো নানা রাজনৈতিক নাটক। কিন্তু রাহুলের প্রতিক্রিয়া ছিল একেবারে ভিন্ন। রাহুল বললেন, যে কথাটা আমরা গত 12 বছর ধরে বলে আসছি, দেশের মানুষ তা এখন ধীরে ধীরে বুঝতে পারছে। প্রমাণ চান? গতকাল প্রথম সারির প্রায় প্রতিটি সংবাদপত্রের প্রথম পাতাটাই তো তার প্রমাণ। যে মিডিয়া ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জকে চেপে গিয়েছিল, যারা রাহুলের ভারত জোড়ো যাত্রাকে পাত্তা দিতে চায়নি, তারাও বাধ্য হয়েছে রাহুলের খবর প্রথম পাতায় লিড স্টোরি হিসেবে ছাপাতে। হেডলাইনটা হয়তো নিজের মতো ঘুরিয়ে বাঁচানোর চেষ্টা হয়েছে, কিন্তু ছবি ঢাকবে কিভাবে?
শব্দ যাই বলুক, ছবি তো সত্যটা বলে দেয়, তাই না? আর সেই ছবি কিন্তু গোটা বিশ্বের সামনে সত্যিটা ফাঁস করে দিয়েছে। রাহুল বললেন, মোদি জামানায় 152টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, 7.5 কোটি ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত, কিন্তু কেউ দোষী সাব্যস্ত হয়নি। মোদি সরকারের শিক্ষায় বাজেট 1,40,000 কোটি টাকা, কিন্তু নিটের পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্যই বছরে তাদের পরিবার 1,32,000 কোটি টাকা নিজেদের পকেট থেকে খরচ করে। রাহুল আবারও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিয়েছেন। কাল আর পরশু সরকার যা যা করলো, এটা তাদের মারাত্মক আতঙ্ক আর প্যানিক মোডেরই প্রমাণ। আর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, এটা তো কেবল ঝড়ের পূর্বাভাস মাত্র, আসল সাইক্লোন কিন্তু এখনো আসতে বাকি। রাহুল গান্ধী কোন ঝড়ের কথা বলছে? তিনি মনে করিয়ে দিলেন, কাজের অভাব এবং বেকারত্ব দেশকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের উত্তাপ, ইরান সংকট যখন ভারতীয় অর্থনীতিকে গ্রাস করবে, তখন কৃষক, ছাত্র এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরো চরমে পৌঁছাবে। এই অসন্তোষেরই এক বড় বিস্ফোরণ ঘটতে চলেছে। সংসদ ভবন চত্বরে তার ঝলক দেখা গেল। কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ পুরো ইন্ডিয়া জোটের সাংসদেরা কালো পোশাক পরে প্রতিবাদে নামলেন। এটাই গণতন্ত্রের রূপ। 2024-এর নির্বাচনে দেশের মানুষ কংগ্রেসকে 100টি আসন দিয়ে এবং বিরোধীদের শক্তিশালী করে সব থেকে সঠিক কাজটি করেছিল। ভেবে দেখুন, বিরোধী দল যদি 20 থেকে 40 আসনে আটকে থাকতো, তবে আজ এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার মতো কেউ বেঁচে থাকতো? কংগ্রেসের 100 জন, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, শিবসেনা, উদ্ভব গোষ্ঠী সব মিলিয়ে বিরোধী জোটের 200-250 লোকসভা সাংসদ আর রাজ্যসভার শক্তি যখন একজোট হয়ে দাঁড়ায়, তখন অন্তত এইটুকু আশ্বস্ত হওয়া যায় যে গণতন্ত্রকে একদম ধূলিসাৎ করা এত সহজ হবে না। কিন্তু আসল প্রশ্ন হলো, রাহুল গান্ধী যে বড় ঝড়ের কথা বলেছেন, সেটা কি? গত দুদিনে সরকার যেভাবে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে, তাতে অনেকে এক গভীর সংকটের গন্ধ পাচ্ছেন। যে শব্দটা এই দেশ অতীতে বহুবার শুনেছে, যার কথা আমরা প্রায়ই আলোচনায় আনি, কিন্তু অত সহজে ভাবতে পারি না, সেই শব্দটাই কি এখন আকাশে বাতাসে ভাসছে? ইমার্জেন্সি, জরুরি অবস্থা। 2024-এর নির্বাচনে 240 আসনে আটকে যাওয়া, মহারাষ্ট্র, হরিয়ানা বা পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত নানা জালিয়াতির অভিযোগ আর রাহুল গান্ধীর বারবার তথ্য প্রমাণ তুলে ধরা, সব মিলিয়ে এই সরকারের উপর একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই সরকার যেন জনমতের বৈধতা হারিয়ে এক প্রকার চেপে বসার শাসক হিসেবে কাজ করছে। কৃষক আন্দোলন, কুস্তিগীরদের প্রতিবাদ, শ্রমজীবী মানুষের ক্ষোভ, আর এখন সরাসরি যুব সমাজ ও ছাত্রদের রাস্তায় নেমে আসা। ছাত্রদের মাথার রক্ত, পুলিশের লাঠিচার্জের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সবচেয়ে উদ্বেগের খবর হলো, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক প্যারামিলিটারি ফোর্স এয়ারলিফট করে দিল্লিতে আনা হচ্ছে বা হাই অ্যালার্টে রাখা হচ্ছে। গত 1 মাস ধরে যন্তর মন্তরে ছাত্ররা একদম শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। গত 28শে জুন থেকে সোনাম ওয়াংচুকের পাশাপাশি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আইসার 3 নেতা নেত্রী অনশন শুরু করলো। সংগঠনের জাতীয় সভাপতি, জেএনইউ এর পিএইচডি গবেষক নেহা বোরা, মনীষ কুমার এবং গবেষক আমিন আমিতোজ গত 20 তারিখ ককরোচ জনতা পার্টির সংসদ অভিযানের আগে যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষণ, প্রকাশ রাজ, শাবানা আজমিরা গিয়ে তাদের 23 দিনের অনশন ভাঙান। আর সোনাম ওয়াংচুককে সাদা চাদরে মুড়ে গায়ের জোরে হাসপাতালে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। বলতে চাইছি যে এই গোটা পর্বে মনে হচ্ছে যে ককরোচ পার্টির তরফে বা কোনো ছাত্রছাত্রীর তরফে কোনো প্ররোচনা ছিল। তবু সরকার তাদের সঙ্গে আলোচনা তো দূর, তাদের বিন্দুমাত্র পাত্তাও দেয়নি। শেষমেশ বাধ্য হয়ে ছাত্ররা যখন বলল, আপনারা কথা বলবেন না তো, ঠিক আছে, আমরাই আপনাদের দরজায় আসছি, অমনি শুরু হয়ে গেল এই নিষ্ঠুর দমন পীড়ন। ছাত্ররা যখন বলল, আমরা সংসদে গিয়ে নিজেদের কথা জানাবো, তারপর নিরস্ত নিরপরাধ ছাত্রদের মিছিলে যে অভাবনীয় উৎপীড়ন চালানো হলো, তা এই মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়ার চর্চার বিষয়। অভিযোগ উঠল, পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল, আন্দোলনকারী ছাত্রীদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, প্রকাশ্যে হেনস্থা করা হয়েছে, লাঠির গুঁতো মারা হয়েছে এক ছাত্রীর লোয়ার ব্যাকে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে নেম প্লেট ছড়া পুলিশ এবং সাদা পোশাকে থাকা সশস্ত্র লোকজনেরা মুখে মাস্ক বেঁধে ছাত্রদের উপর লাঠিচার্জ করছে।
এমনকি নিজেদের তরফ থেকেই পাথর ছুড়ছে। এরা সাধারণ পুলিশ নাকি পার্টির লুম্পেন ক্যাডার? ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে সেই প্রশ্ন তুলেছেন প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ। অত্যন্ত উদ্বেগের সঙ্গে তিনি বললেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর গুন্ডাদের লেলিয়ে দেওয়া হয়েছে। इस वक्त मेरा दिल भी भरा हुआ है और मैं गुस्से से खौल भी रहा हूं ये देखकर कि हमारे इन बच्चों के साथ किस तरह जुल्म का बर्ताव किया जा रहा है उन गुंडों के हाथों, जो मुझे अमेरिका के आइस एजेंट्स की याद दिलाते हैं, मुंह पे नकाब लगाए हुए, हाथ में डंडा लिए हुए। कभी अपने बच्चों के बारे में भी सोचा करो और ये भी सोचो कि तुम्हारा अंजाम तुम्हें भी एक दिन मिलेगा जरूर। इन सब बच्चों से मैं कहना चाहता हूं कि हिम्मत ना हारें। बहुत से लोगों की हमदर्दी आपके साथ है, बहुत से लोग आपके साथ हैं। आप लड़ते रहें। मुझे हमारे मुल्क की युवा पीढ़ी से हमेशा उम्मीद रही है और अब वो उम्मीद और उजागर हो गई है। आप लोग अपनी लड़ाई लड़ते रहें, हम सब आपके साथ हैं। और इस मुल्क की हुकूमत को मैं सिर्फ इतना कहना चाहता हूं, सब याद रखा जाएगा। ভিডিওর শুরুতেই নাসিরুদ্দিন বললেন, আদাব নমস্কার, আমি নাসিরুদ্দিন শাহ আপনাদের সবার কাছে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, যদি একজন অজ্ঞ ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয় তাহলে তার মন চাইবে গোটা দেশটাও না যেন তার মতোই অজ্ঞ, অবিবেচক, অযোগ্য এবং নির্মম হয়ে উঠুক। এই মুহূর্তে আমার মন ভারাক্রান্ত এবং রাগে আমার রক্ত ফুটছে। এটা দেখে যে আমাদের এই সন্তানদের উপর কিভাবে অত্যাচার করা হচ্ছে। মাস্ক পরা, হাতে লাঠি নেওয়া ওই গুন্ডারা আমাকে আমেরিকার আইসিই এজেন্টদের কথা মনে করিয়ে দিল। মাঝে মধ্যে নিজেদের সন্তানদের কথা ভাববেন আর মনে রাখবেন একদিন আপনাদেরও এই পরিণতি ভোগ করতে হবে। এরপরে নাসিরুদ্দিন বললেন, রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় এবং পুনে ফিল্ম ইনস্টিটিউটে অভিনয়ের দুটি কোর্স করলেও অভিনয় সম্পর্কে আমি সবচেয়ে বেশি শিখেছি সেই ছাত্রছাত্রীদের কাছ থেকে, যাদের আমি শেখানোর চেষ্টা করেছি। আমার সম্পূর্ণ সহমর্মিতা তাদের সঙ্গে আছে। আমি প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে তাদের জন্য দোয়া করি এবং প্রতি শিক্ষক দিবসে তাদের স্যালিউট জানাই। আমি এই সমস্ত সন্তানদের বলতে চাই, তোমরা সাহস হারিও না, বহু মানুষের সহানুভূতি তোমাদের সঙ্গে রয়েছে। অনেক মানুষ তোমাদের পাশে আছে। আমি সবসময় দেশের তরুণদের উপর আশা রেখেছি আর এখন সেই আশা আরো মজবুত হয়েছে। তোমরা তোমাদের লড়াই লড়ে যাও, আমরা সবাই তোমাদের পাশে আছি। আর এই দেশের সরকারকে আমি শুধু এতটুকুই বলতে চাই, সবকিছু মনে রাখা হবে। নাসিরুদ্দিন তো বটে, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরও তো এটাই প্রশ্ন। এইভাবে সেনা ও প্যারামিলিটারি ফোর্স নামিয়ে নিরস্ত ছাত্রদের আন্দোলন বানচাল করার চেষ্টা কেন? তার কারণ, সরকারের ভেতরে এক বড় ধরনের ভয় কাজ করছে। পড়শি দেশগুলোর ছবিটাও মনে আছে তো? বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে আসা, শ্রীলঙ্কার গণ অভ্যুত্থান কিংবা নেপালের শাসক শক্তির বিরুদ্ধে জনগণের চরম ক্ষোভ। ইতিহাস বলে, যখন কোনো সরকার জনগণের কথা শোনা একেবারে বন্ধ করে দেয় না এবং অত্যাচারের সীমা ছড়ায়, তখন রাজপথের নিয়ন্ত্রণ সরকারের হাতে কিন্তু থাকে না। আমাদের দেশের যুব সমাজ অত্যন্ত পরিপক্কতার ধৈর্যের পরিচয় দিয়েছে। আমাদের দেশের যুব সমাজ অত্যন্ত পরিপক্কতার ধৈর্যের পরিচয় দিয়েছে। রক্ত ঝরার পরও তারা আন্দোলনকে সম্পূর্ণ শান্তিপূর্ণ রেখেছে। কোথাও কোনো হিংসা বা ভাঙচুর কিন্তু চালায়নি। কিন্তু গত 25 বছর ধরে নরেন্দ্র মোদী অবিরাম ক্ষমতার শীর্ষে বসে আছেন। প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে, তারপর দেশের প্রধানমন্ত্রী হয়ে। তিনি কখনো বিরোধী দলের আসনে বসার অভিজ্ঞতা পাননি। ফলে ক্ষমতা হাতছাড়া হওয়ার সামান্য সম্ভাবনা দেখলেই তৈরি হয় তীব্র উদ্বেগ। তাই আজ যখন পুলিশ ও সেনার এই বিপুল ফ্ল্যাগ মার্চ আর মোতায়েন দেখা যাচ্ছে, চারপাশের আবহ দেখে মনে হচ্ছে যেন কোনো যুদ্ধের প্রস্তুতি চলছে। রাজনৈতিক মহলে এবং সামাজিক মাধ্যমে এখন বড় প্রশ্ন একটাই, তবে কি নিজেদের ক্ষমতা বাঁচাতে শেষ অস্ত্র হিসেবে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি জারি করার পথেই হাঁটা হচ্ছে? দিল্লির চিত্রটা একবার কল্পনা করুন। কনট প্লেস সহ আশপাশে 3-4 কিলোমিটারের মধ্যে প্রায় সমস্ত মেট্রো স্টেশন বেলা 11টা থেকে 12টার মধ্যেই বন্ধ করে দেওয়া হলো। কেন এই সিদ্ধান্ত? সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলো দেখুন। মেট্রো স্টেশনের ভেতরে ফটক বন্ধ আর ভেতরে হাজার হাজার আটকে পড়া ছাত্র যুবক মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। রাজপথে হাজারো হাজারো মানুষ, যন্তর মন্তরে জমায়েত, আর দেশের নানা প্রান্ত থেকে আরো হাজার হাজার যুবক দিল্লি পৌঁছানোর জন্য প্রস্তুত। ক্ষমতাসীনদের ভয়টা ঠিক এখানেই।
বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান কিংবা শ্রীলঙ্কা নেপালের মতো পরিণতি কি ভারতেও ঘনিয়ে আসছে? সেই আতঙ্ক থেকেই কি তবে রাজধানীর চারপাশ জুড়ে এই অচলাবস্থা তৈরি করা হচ্ছে? কিন্তু এখান থেকেই সরকারকে খোলা সতর্কবার্তা দেওয়া প্রয়োজন। 2024 নির্বাচনেই তো জনমত অন্য কথা বলেছিল। যদি এবার নিজেদের ব্যর্থতার ক্ষমতা বাঁচাতে জরুরি অবস্থা জারি করার ভুল পদক্ষেপ নেওয়া হয়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। আন্দোলনকারী যুব সমাজ দেশের ভবিষ্যৎ। তাদের উপর গুলি চালিয়ে বা জরুরি অবস্থা চাপিয়ে দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হলে দেশে যে ক্ষোভের দাবানল জ্বলবে তা কল্পনা করাও সরকারের পক্ষে অসম্ভব হবে। প্রশ্ন হলো, তবে কি দিল্লিকে ঘিরে কার্যত এক দুর্গ গড়ে তোলা হচ্ছে? সশস্ত্র বাহিনী নিরাপত্তার রক্ষী মোতায়েন করার পেছনের আসল কারণ কি শুধুই ইমার্জেন্সির পূর্বাভাস, নাকি পরিস্থিতি হাতছাড়া হয়ে যাওয়ার ভয়? উত্তরটা খুবই স্পষ্ট। যখন কোনো সরকার দেখতে পায় রাজপথের নিয়ন্ত্রণ, জনমত এবং প্রশাসনিক নির্দেশ সবই হাত থেকে পিছলে যাচ্ছে, তখনই রাজধানী কেল্লায় পরিণত হয়। শান্তিপূর্ণ ছাত্রদের উপর যে বর্বর পুলিশে অত্যাচার চালানো হয়েছে তার তুলনা টানা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের খলনায়ক জেনারেল ডায়ারের নৃশংসতার সঙ্গে। ইন্ডিয়া জোটের এখন উচিত কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন আর দেশের যুব সমাজকে এক ছাতার তলায় এনে এক বিশাল জনজোয়ারে গড়ে তোলা। সোনিয়া গান্ধীর বার্তাও স্পষ্ট, গণতন্ত্র বাঁচাতে দেশের মানুষকে আজ একজোট হতেই হবে। শাসক দলের আসল ভয়টা ঠিক এখানেই। সোনিয়া রাহুলের ডাকে যদি লাখো লাখো মানুষ দিল্লির রাজপথে নেমে পড়ে, সেই আতঙ্ক থেকে পাঞ্জাব হরিয়ানার সিংঘু সীমান্তে 21 তারিখের কৃষক মার্চ তড়িঘড়ি আটকে দেওয়া হলো। 2020-21 সালের আন্দোলনের মতো কৃষকেরা যদি আবার দিল্লি স্তব্ধ করে দেয়, সেই চিন্তাতেই ঘুম উড়ছে এখন সরকারের। গত কয়েক বছরে শাসক দলের সমস্ত ভুল ঢেকে দেওয়া, প্রতিটা ছাত্র কৃষক আন্দোলনকে কালিমালিপ্ত করা আর তোষামতের রাজনীতির কারণে আজ মূলধারার মিডিয়ার একটা বড় অংশ মানুষের চোখে সব থেকে বড় ভিলেনে পরিণত হয়েছে। সাধারণ মানুষ, বিশেষ করে দেশের যুব সমাজ, আজ আর তাদের শাসককে তুষ্ট রাখার সাজানো খবর দেখাচ্ছে না। ঘরে ঘরে টিভি বন্ধ হচ্ছে, মানুষ সত্যি তথ্যের খোঁজে বিকল্প স্বাধীন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর দিকে ঝুঁকছে। যুব সমাজের এই তীব্র ক্ষোভের মাঝেই রাহুল গান্ধী এবং পুরো ইন্ডিয়া জোটের রাজপথে নেমে আসা এক বিরাট সংকেত পৌঁছে দিয়েছে দেশের কোনায় কোনায়। আর এটাই কাঁপন ধরিয়ে দিয়েছে ক্ষমতার অলিন্দে। ইন্ডিয়া জোটের এই মুহূর্তের ঐক্যই আগামীর গতিপথ ঠিক করে দেবে। কারণ যখন শাসক উদাসীন হয়ে ওঠে আর দেশের যুব সমাজ রাজপথে রক্ত দিয়ে অধিকার চায়, তখন কেবল একজোট বিরোধী শক্তিই পারে দেশের রাজনীতিতে আসল পরিবর্তনের সূচনা করতে। ইতিহাস সাক্ষী, কোনো সরকার যখন জনগণের কণ্ঠ স্তব্ধ করতে লাঠি, প্যালেট গান, টিয়ার গ্যাস আর সেনার বুট ব্যবহার করে, তখন বুঝতে হবে যুক্তির পথ তাদের বন্ধ হয়ে গেছে। যন্তর মন্তর থেকে দিল্লির রাজপথ, রক্তাক্ত ছাত্র সমাজ আর গৃহবন্দী গণতন্ত্র আজ যে প্রশ্ন তুলছে তার উত্তর জরুরি অবস্থার ছায়ায় ঢাকা সম্ভব নয়। ক্ষমতা হয়তো কেল্লা বানিয়ে আটকে রাখা যায়, কিন্তু গণরোষের যে আগুন দেশ জুড়ে জ্বলছে তার নেভানোর ক্ষমতা কোনো স্বৈরাচারের থাকে না। মোদী সরকার সমঝোতার পথ বেছে নেবে, নাকি ক্ষমতা হারানোর ভয়ে আরো বড় রাজনৈতিক বিপর্যয়ের দিকে দেশকে ঠেলে দেবে, তার জবাব দেবে অনাগত সময়। তবে নজর রাখুন, সত্যের সন্ধানে আমরা থাকবো ঠিক এইভাবেই। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।